প্ল্যানিং কমিশন তাহলে কী কী কতগুলো ছিল? তিনটে পড়ে নিয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রথমের বৈশিষ্ট্য কী ছিল? প্রথমে কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের ড্যাম তৈরি করা হয়েছিল, বিদ্যুতের উপর জোর দেওয়া হয়েছিল, মানে কৃষি, বাঁধ আর কিসের জন্য? কৃষি, বাঁধ আর সেচ ব্যবস্থার উপর। সেম জিনিস, সেচ ব্যবস্থা, বিদ্যুৎ, এসবেরই কাজ করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয়তে ভারী শিল্প। দ্বিতীয়তে কী ছিল? ভারী শিল্প, তাই তো? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটে ভারী শিল্প তৈরি হয়েছিল। কোথায় কোথায়? হ্যাঁ, রাউরকেল্লা আর পশ্চিমবঙ্গের দুর্গাপুর আর ভিলাই আর রাউরকেল্লা, তাই তো? বোকারোটা থার্ড প্ল্যানে হয়েছিল। এগুলো আগের দিন পড়ে নিয়েছিল। এখান থেকে ঋণ শুরু হয়েছিল। দেখো, ঋণ নেওয়া একটা কাজ, ঋণ বা লোন খুব ভালো জিনিস যখন ডেভেলপমেন্টের কাজে লাগবে। কারণ তুমি ভাবো, তুমি যদি 50,000 টাকা ঋণ নিয়ে সেখান থেকে যদি তুমি 10 লাখ টাকা ইনকাম করতে পারো, তাহলে ঋণ নেওয়া ভালো না? ভালো না? 50,000 শোধ করে দেবে, পরে 1 লাখ শোধ করে দেবে, বাকি 9 লাখ টাকা তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো। কিন্তু আমাদের এখানে বেশিরভাগ মানুষ লোন নিয়ে কী করে? নিজের কাজে ব্যবহৃত হবে। এটা সবথেকে খারাপ জিনিস। আর তোমাদের পড়ানোর সময় বলবো যে যেদিন তোমরা একটু এটা যে একটা জিনিস বুঝবে, যেদিন তোমার কাছে এটুকু ভাববে যে কোনো জিনিস 10টা কেনার ক্ষমতা রয়েছে, তখন তুমি একটা কিনবে। কোনো জিনিস 10টা কেনার ক্ষমতা তোমার কাছে আছে বর্তমানে, তখন তুমি কটা কিনবে? একটা কিনবে। যেদিন তোমার মনে হবে বাড়ি করার জন্য 10টা বাড়ি তৈরি করার ক্ষমতা তোমার আছে, তখন একটা বাড়ি তৈরি করবে। আদারওয়াইজ ওগুলো হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ওটা পড়েই থাকবে, ওখান থেকে সোর্স অফ ইনকাম আর আসবে না, তাই তো? হ্যাঁ। আর তখনকার সময় কী হয়েছিল? লোন নেওয়া হয়েছিল সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের জন্য। এটা ঠিকঠাক ছিল, লোন নেওয়াটা ঠিকঠাক আছে যদি শোধ করে দেয় ঠিকঠাক টাইমে। ওখান থেকে ভারতবর্ষ কী হচ্ছিল? ধীরে ধীরে করে লোনের বোঝা চাপছিল। একদিনে কোনো কাজ হয় না, কয়েক বছরের ফলাফলে আসে। এটুকু মনে রাখো, ওইখান থেকে লোন শুরু হয়েছিল। বোঝা গেছে তো? এরপর থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী হয়েছিল? এতে 1962 সালে চায়না আর ইন্ডিয়া ওয়ার। তারপরে 1965 সালে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ভার্সাস ডগের লড়াই, তাই তো? আরে পাকিস্তান ভার্সাস পাকিস্তান, ব্র্যাকেটে বোঝা গেছে তো? ব্র্যাকেটে কি? ব্র্যাকেটে ডগ। আর ওকে যার বৈশিষ্ট্য যেমন থাকে সেরকম করে বলতে হবে তো। হ্যাঁ, দেখো, তারপরে 1965-66 সালে, এর মাঝে হচ্ছে 1962 সালে কে মারা গেছিল? জওহরলাল নেহেরু। 1965-66 সালে খরা। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু। এত কিছু একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখার পরে জীবনে কখনো উন্নত হবে? ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেভেলপড হবে? কখনোই ডেভেলপড হবে না। ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেভেলপড হবে না? হবে না? হবে না, তাই তো? ফ্লপ হয়ে গেছিলো এটা। এই সময় তৈরি করা হয়েছিল খরা পড়ার জন্যই। এখানে তৈরি করা হয়েছিল কি? হাই ইয়েল্ড ভ্যারাইটি আনা হয়েছিল। হাই ইয়েল্ড ভ্যারাইটির চাষ হয়েছে, উন্নত মানের বীজের চাষ করা হয়েছিল যাতে ফলন বাড়ে, তাই তো? হাই ইয়েল্ড ভ্যারাইটির চাষ করা হয়েছিল। এতে করা হয়েছিল সবুজ বিপ্লব আনা হয়েছিল। সবুজ বিপ্লব কে এনেছিল? ফাদার অফ গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া, MS, ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ওয়ার্ল্ড, নরমান বোরলক। গ্রিন রিভলিউশন টার্মটা কে বলেছিল? শব্দটাকে দিয়েছিল উইলিয়াম গার্ড। এগুলো সব আগের দিন পড়ে দিয়েছি, তাই তো? এটা তো প্রথম চরণে ছিল। এরপরে এসছে, দেখ, এটা সফল হয়নি মানে এত কিছু দেখার পরে এটা কখনোই সফল হবে? হ্যাঁ,
তো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল হয়নি। ভারতের দুটো প্রধানমন্ত্রীর মৃত্যু একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখেছে, তাই তো? এবারে কী করেছে ভারত, কী করেছে এর পরে আর কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসবে? বলছে এবারে যা হোক করে খরা দেখা দিয়েছে, পুরো ভারত খরায় পরিণত হয়ে গেছে, যা হোক করে খেয়ে বেঁচে থাকতে হবে। তো তুই কোনো তোর ঘরে ধর কিছুই নাই, তো খেয়ে বেঁচে থাকার পরিকল্পনা নিবি না পরিকল্পনা করবি আগামী 5 বছর কী করব, তাই তো? তুই পড়াশোনা ঠিকঠাক করলে, পড়াশোনা যদি ঠিকঠাকভাবে চালিয়ে যাস, তবেই তুই করবি কি, যে আগামী 5 বছরে আমার কি ক্রাইটেরিয়া থাকবে, তাই তো? আগামী 5 বছরে আমি কী করব। আর তুই সবাই পড়া শুরু করছিস, তুই প্রথমে ভাববি আগামী 5 বছরে কী করবো, প্রথমে তো পড়। সেম জিনিস এখানে, ভারত পুরো একদম কি, এই সময় ভারত আমেরিকা গম পাঠাতো ভারতকে, কী গম জানিস কি? এখন দেখবি গম কেনার পরে দেখি তো জল খাওয়া। এখন দেখবি গম কেনার পরে কী করে জানিস তো, গম যে থাকে পোকা গমগুলো কী করে, গরুকে খাই দেয়। তো সেম কন্ডিশন ভারতকে ওই গম পাঠিয়েছিল আমেরিকা। ভারতকে কী পাঠিয়েছিল, সেই গম পাঠিয়েছিল কে, আমেরিকা এরকম গম পাঠিয়েছিল। বোঝা গেছে না যায়নি? এই তো ছিল আমেরিকা। সেই আমেরিকা আজকে ভারতকে কথা বলছে, সেই আমেরিকা ভারতকে এরকম কথা বলছে। বোঝা গেছে তো কীরকম ছিল আমেরিকা? তো এটা তো প্রথম হচ্ছে হাইব্রিড চাষ করার জন্য হয়েছিল, এবারে করা হচ্ছে দেখা গেছে কি উন্নত ফলনশীল তো হয়ে গেছে, এবারে বীজকে বাড়াতে হবে কীভাবে। ওর মধ্যে আগে দেখবি দেশি ছিল কোনো জিনিস, দেশি পটল এইটুকুটুকু, ওর থেকে এখন হাইব্রিড কুঁদরি ওর থেকে বড়ো হয়ে যায় তো। হ্যাঁ, দ্বিতীয় চরণে করা হয়েছিল কি, দ্বিতীয় চরণে আনা হয়েছিল জিএম, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড। জেনেটিক্যালি মডিফাইড মিনস কি, যে যা কিছু ছিল হাই হেল্ড করা হয়েছে, এবারে ফলন তো বেড়ে গেছে, এবারে ওকে বড়ো করতে হবে। যেটাই হচ্ছে হাইট বড় করে তার জিনটা তুলে নিয়ে অন্য কোনো জিন ঢুকিয়ে দিলে, যে লম্বা জিন, ধর হচ্ছে পটল আছে, কুমড়ো লম্বা হয়, চাল কুমড়োগুলো লম্বা হয়, ওই চাল কুমড়োর জিনকে বের করে পটলের জিনে ঢুকিয়ে দিয়েছে, পটল কী হয়েছে, লম্বা হয়ে গেছে। এখন শশার পটল সেম হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড। সেরকম একটা করা হয়েছিল দেশি মুরগি, প্রচুর লাফায় তিড়িং তিড়িং করে। হ্যাঁ, দেশি মুরগি দেখেছিস তো, তিড়িং তিড়িং করে লাফায় তো, আর 3 আঙুলে খায়। হ্যাঁ, সব মুরগি কত আঙুলে খায়, 3 আঙুলে খায় তো। আর হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা গেছে তো? আর প্রচুর লাফায় দেখবি। ওর জিনকে বের করা হয়েছে, ওর জিনকে কী করা হয়েছে, বের করা হয়েছে। ওর জিনকে কী করেছি, বের করেছি, তাই তো? এবারে কী করেছি দেখ, একটা বিদেশি মুরগি ছিল, বিদেশি মুরগির জিনকে ওর সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, ওর সঙ্গে দেশি মুরগির জিনে প্রবেশ করানো হয়েছে, দিয়ে এখন তৈরি করেছে ব্রয়লার। তৈরি করেছে কি, ব্রয়লার। বোঝা যাচ্ছে তো? তাকে এক জায়গায় বস করে দিবে আর জীবনে উঠবে নি। বোঝা যাচ্ছে তো? ব্রয়লার মুরগি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আমি যদি কোনো দিন এক জায়গায় বসে যাই, আমাকে উঠানো খুব চাপ। বোঝা গেছে না যায়নি? তো কি বলছে, ব্রয়লার মুরগি নাকি? হ্যাঁ হ্যাঁ, কোথাও বসে গেলে ওঠানো চাপ, কিন্তু যখন এখানে পৌঁছে যায়, এখান থেকে এখানে বসানো চাপ পড়ে যায়। বোঝা গেছে তো? কারণ এটাকে আমি সব থেকে, প্রফেশনকে যেদিন ভালোবাসতে ফেলে যাবি না, ভালোবাসতে পেরে যাবি। প্রফেশন আমরা কী করি বলতো, প্রফেশনকে আমরা সবেমাত্র করতে হবে এটা ভেবে করি। প্রফেশনকে যেদিন ভালোবেসে নিবি না, কোনো পরিশ্রম বলে মনে হবে না। হ্যাঁ, পরিশ্রম কী পরিশ্রম, কোনো পরিশ্রমই হবে না। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে জেনেটিক্যালি মডিফাইড হয়েছিল। এই জেনেটিক্যালি মডিফাইড কিন্তু এর সময় হয়নি, এই জেনেটিক্যালি মডিফাইড আলাদা সময় হয়েছিল। বোঝা গেছে তো? কোন সময় হয়েছিল বলছি, তাহলে জিএম বোঝা গেছে তো? হ্যাঁ, আগেকার দিনে দেখবি আঙুর পাওয়া যেত এইটুকুটুকু আঙুর, এখনকার দিনে এত লম্বা লম্বা পাওয়া যায়। হ্যাঁ, উচ্ছে এইটুকুটুকু পাওয়া যেত, এখন লম্বা পাওয়া যায়।
কারণ কি শুধুমাত্র জিনটাকে, ওই লম্বা জিনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, দিয়ে তৈরি করেছে জেনেটিক্যালি মডিফাইড জিএম। তাহলে সবুজ বিপ্লব কতগুলো চরণে হয়েছিল? দুটো চরণে। ফার্স্ট চরণে কী হয়েছিল? HYV হাই ইয়েল্ড ভ্যারাইটি সিডের চাষ করা হয়েছিল। দ্বিতীয় চরণে কী করা হয়েছিল? জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছিল। কী করা হয়েছিল? জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছিল। যা কিছু দেখতে পাবি তোরা দেখবি, এখন দেখবি আর দেশি গরু আছে আর হলস্টিন গাই আছে। হলস্টিন গায়ের বীজকে নিয়ে দেশি গরুকে সিড দেওয়া হয়তো, দিয়ে ক্রস প্রোডাক্ট তৈরি করা হয়, ক্রস গাই তৈরি করা হয়তো। সে দেশির মতো অত কম দুধ দেয় না, আর হলস্টিনের মতো অত বেশি দুধ দেয় না। হলস্টিন দুধ দেয় 50 লিটার করে, পার টাইম 50 লিটার করে দুধ দেয়। তাকে এসি রুমে রাখতে হবে। এইরকম থাকবে ডেনমার্কের গরু, সে শীত প্রধান জেনারেল গরু, তাকে রাখতে হলে এসি রুমে ছাড়া থাকতে পারবে না, অমনি নর্মাল। আর দেশি তাকে রোদে ছুটাচ্ছু, যেখানে ছুটাচ্ছু কোনো অসুবিধা নেই, দৌড়াতে আছে তো। সে কালো এইগুলো ঘেরতে হবে মনে হয়। এটুকু ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ওই দেশি গরু দেবে মাঠে ছেড়ে দেবে, চতুর্দিকে ছুটতে থাকবে, তাই তো। আর এগুলো কি হচ্ছে? হলস্টিন এক জায়গায় চুপচাপ থাকবে, তাকে এসিতে রাখতে হয়। তার বীজকে নিয়ে, দেশির বীজকে নিয়ে ক্রস তৈরি করা হয়েছে, না ঠান্ডা না গরমে থাকে। এই জন্য এখন ক্রস গরুগুলোকে দেখবি 2 দিন অন্তর অন্তর স্নান করাতে হয়। আগে দেশিকে স্নান করা না করা চুপচাপ পড়ে আছে, কোনো চাপ নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? জিএম বা জেনেটিক্যালি মডিফাই বোঝা গেছে তো? তখন এই দেখ, এই থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 66 পর্যন্ত হয়ে গেছে। আর লাস্টের দিকে হয়েছে কি, প্রথম চরণে সবুজ বিপ্লব, দ্বিতীয় চরণে সবুজ বিপ্লবের সময় কোনো পরিকল্পনায় আনা হয়নি। কারণ কি, দুটো প্রধানমন্ত্রীর মৃত্যু দেখেছে, খরা দেখেছে। এরপরে বলছে পরিকল্পনা করতে হবে না, শুধু খেয়ে বেঁচে থাকলেই হবে। খেয়ে বেঁচে ছিল 3 বছর টানা খেয়ে বেঁচে ছিল, 66 থেকে 69 পর্যন্ত। একে বলা হয় কি, এই যে প্ল্যান করা হয়েছে, প্ল্যানের ছুটি দেওয়া হয়েছে। ছুটি মানে কি? হলিডে। প্ল্যানের ছুটি দেওয়া হয়েছে, প্ল্যান হলিডে। একে কি বলা হয়? প্ল্যান হলিডে। কেন প্ল্যান হলিডে বলা হয়? কারণ কোনো প্ল্যান করা হয়নি এই সময়, এই জন্য বলা হয়েছে প্ল্যান হলিডে। এটা করা হয়েছিল কবে? 1966 থেকে 69 সময় প্ল্যান হলিডে ছিল। এই সময় আনা হয়েছিল জেনেটিক্যালি মডিফাইড। বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এটা একদম ক্লিয়ার হয়েছে। এরপরে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হবে। 69-এর পরে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। উনিশশো থেকে কত, 5 বছর? 1974। 1969 থেকে 1974। এই সময় প্রধানমন্ত্রী ছিল আমাদের ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী কে ছিল? ভালো করে এই জায়গাটা বোঝো। এখানের যদি লিঙ্ক আপ যদি মিস হয়ে যায় না, পরবর্তীকালে প্রবলেম হয়ে যাবে। ভালো করে এই জায়গায় বসো। 1969 থেকে কত, 1974। এই সময় এটাও হচ্ছে ফ্লপ হয়ে গেছিলো। কারণ কি দেখো, এই সময় ভারতবর্ষে একটা প্রবল পরিমাণে ঝড় এসেছিল। উড়িষ্যাতে একটা চক্রবাত এসেছিলো, বা উড়িষ্যার ঝড় এসেছিলো। কী হয়েছিল উড়িষ্যাতে? ঝড়। উড়িষ্যার ঝড়। আবহাওয়ার বা জলবায়ুর ব্যাপক পরিমাণে পরিবর্তন হয়েছিল এই সময়। আর এই সময় সবথেকে বড় জিনিস হয়েছিল 1971 সাল। 1971 সাল ইন্ডিয়া পাকিস্তান লড়াই, ইন্ডিয়া ভার্সাস কুকুরের লড়াই হয়েছিল। ইন্ডিয়া ভার্সাস কার লড়াই? কুকুরের লড়াই হয়েছিল। তাতে কি হয়েছিল? ভারতবর্ষ প্রথম দাদু হওয়ার স্বপ্ন পূরণ করেছিল। ভারতবর্ষ প্রথম কী হয়েছিল? দাদু হওয়ার স্বপ্ন পূরণ করেছিল। এবং ভারতবর্ষের অবৈধ সন্তান, তার একজন সন্তান হয়েছিল, তার নাম বাংলাদেশ। ভারতবর্ষের অবৈধ সন্তান তো, ভারতবর্ষের অবৈধ রাজ্যপুত্র। ভারতবর্ষে দেখবি যত করলে সন্তানকে, তুই সন্তান যতই খারাপ হোক, বাবা মা কখনোই ছেড়ে দিলেও কী হচ্ছে, তাকে দেখাশোনা করতে হতো। সন্তান কুকুর হতে পারে, তাহলে বিস্কুট, বাবা মা বিস্কুট দেবে না? বোঝা গেছে তো? হ্যাঁ, বাংলা কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে কার? ভারতের লড়াই হয়েছিল, সেখানে তৈরি হয়েছিল বাংলাদেশ। কি তৈরি হয়েছিল? বাংলাদেশ। ভারত আর পাকিস্তানের মধ্যে কী হয়েছিল?
লড়াই হয়েছিল, তৈরি করেছিল কি বাংলাদেশ। বোঝা গেছে তো কি তৈরি হয়েছিল বাংলাদেশ, তার মানে কি ভারত তৈরি হয়েছিল, ভারত তৈরি হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল। হ্যাঁ, ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। সেই 1947 সালে ভারতের একজন সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম কি পাকিস্তান। পাকিস্তান ভারতকে সুখবর দিয়েছে 1971 সালে। কত সালে? 1971 সালে সুখবর দিয়েছে, দাদু হওয়ার স্বপ্ন পূরণ করেছে। বাংলাদেশ নামে সন্তান হয়েছে পাকিস্তানের। পাকিস্তান আবার গর্ভবতী, প্রেগন্যান্ট আছে 7-8 মাসের, সবে হবে করছে। নাম সন্তানের নাম হবে বালুচিস্তান। সন্তানের নাম কি হবে? বালুচিস্তান। পাকিস্তানের নতুন সন্তান বালুচিস্তান। ভারত আবার একজন দাদু হবে। বোঝা গেছে তো? পুরো লাইন লাগিয়ে আছে, পর হবে পাকিস্তানের ডেলিভারি। যমজ সন্তানও হতে পারে, পাকিস্তানের যমজ সন্তান হতে পারে। 4টা হওয়ার পরিকল্পনা চলছে, খাইবার পাখতুন, সিন্ধ প্রদেশ, পাঞ্জাব, পাকিস্তান, বালুচিস্তান। কটা সন্তান হবে? 4টা, তাই তো? একটা ডেলিভারি খুব সম্মুখীন চলছে, এই হয় করছে। ডাক্তার বলছে যে সিজার করে নর্মালে বের। পাকিস্তান এলেই বোঝা গেছে তো? তাহলে পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল 71-এ। আর ওই 71-এর লড়াইয়ের সময় ভারতে ব্যাপক পরিমাণে ওই সময় লড়াই কেমন হয়েছিল জানিস তো? আজকে যারা পাকিস্তানের জারজ সন্তান হয়ে ঘুরছে না, ওই পাকিস্তান কি করেছিল জানিস? ওই পাকিস্তানি বাংলাদেশে ঢুকে, পাকিস্তানের সেনারা বাংলাদেশে ঢুকে কোনো বাংলাদেশের মহিলা ছিল না যাকে রেপ করেনি। সেই বাংলাদেশ জারজ সন্তানগুলো এখন কার হয়ে পাকিস্তানের সঙ্গে লড়ছে, পাকিস্তান হয়ে কথা বলে। হ্যাঁ, আর রক্ত কথা বলছে, তাই তো? বাংলাদেশ কিন্তু এ ভাষা বুঝে, বাংলাদেশ এ ভাষা বুঝে তো, পাকিস্তান না হয় বুঝেনি, বাংলাদেশ তো বুঝে। আরও ভালো করে বলবো, বন্ধুত্ব ভালো করে নেভাও না নেভাও, শত্রুতা যেন নেভানোর ক্ষেত্রে একটুও না কমতি থাকে। বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাক বা না থাক, শত্রুতা যেন, আর তবেই তো শত্রু হবে, শত্রুতা যেন একদম ভালো করে নেভাও। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান বোঝা গেছে তো? হ্যাঁ, ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান বোঝা গেছে তো? 1971 সালে ওখান থেকে প্রচুর পরিমাণে শরণার্থী কোথায় এসেছিল? ভারতে এসেছিল। আর এটাই এনআরসি তৈরি করা হয়েছিল। 1971 সালের পরে যারা আসছে তাদের লিস্টে নাম থাকতে হবে, না হলে এনআরসি সিএ চালু করছিল। শুধুমাত্র রাজনৈতিক ছাড়া আর অন্য কিছু ছিল না সিএ এনআরসি। 36টা ডকুমেন্টের একটা ডকুমেন্ট থাকলেই তুমি হচ্ছে ভারতীয়। মাধ্যমিকের অ্যাডমিট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, তখন তো আধার কার্ড ছিল না, প্যান কার্ড, আর কি ছিল? হ্যাঁ, রেশন কার্ড ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, পাসপোর্ট ছিল, হেন তেন করে কতগুলো ছিল, জমির দলিল, হেন তেন করে 36টা ডকুমেন্টসের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে কি না ওর দেশ থেকে বের করতে। আর দেশ থেকে বের করতে কারণ দেখ, একটা সম্প্রদায়ের মানুষ কেন বলতো? কারণ ওখান থেকে যারা উঠে এসছে তারা একটা সম্প্রদায়ের মানুষ আসছে, বেশিরভাগ একটা সম্প্রদায়। এই জন্য বলেছে যে বের করে দেবে। আর ওসব কিছু নেই, 36টা ডকুমেন্টের একটা দেখালে পারলে এনআরসি নাম থাকবে না। ওগুলো বাকিটা পলিটিক্যাল হয়ে যায়, সেটা আলাদা জিনিস। বাকিটা কী হয়েছে? পলিটিক্যাল হয়ে গেছে। আর একে প্রস্তাবও দেওয়া হয়েছে সেইভাবেই, যাতে পলিটিক্যাল হয় জিনিসটা। বোঝাতে পারেনি? বোঝা গেছে তো? একদম ক্লিয়ার হয়েছে নয়নি? হ্যাঁ, তাহলে 1971 সালের মধ্যে ভারত আর পাকিস্তান, ওই সময় যত শরণার্থী ছিল সবাই কী হয়েছে? সবাই চলে এসছে। কোথায় এসছে? হ্যাঁ, কোথায় এসছে? ভারতে চলে এসছে, তাই তো? কোথায় চলে এসছে? ভারতে চলে এসছে। যার ফলে এটাও হচ্ছে কি প্রচুর, তখন ইন্দিরা গান্ধী ছিল। ইন্দিরা গান্ধী কী হয়েছে? ইন্দিরা গান্ধী পুরো একদম ছিল, আয়রন লেডি বলা হয় ইন্দিরা গান্ধীকে। কি বলা হয়? আয়রন লেডি বলা হয় ইন্দিরা গান্ধীকে। আর যেটা বলবে সেটাই করে দিত। বাংলাদেশ আলাদা করেছে কে? ইন্দিরা গান্ধী।
দেখ, সব প্রধানমন্ত্রী কিছু না কিছু কালো দাগ জীবনে থেকে যায়, কলঙ্ক থাকে, সে সব প্রধানমন্ত্রী আছে, ঠিক আছে। ইন্দিরা গান্ধী রয়েছে, ইন্দিরা গান্ধীর এরপরেই কালো দাগ পড়বে, এরপরে ইন্দিরা গান্ধীর কী পড়বে? কালো দাগ পড়বে। বোঝা গেছে তো? সব প্রধানমন্ত্রী একটা না একটা কী থাকে? কালো দাগ থেকে যায়, সব প্রধানমন্ত্রী যেই আসুন এখানে। ক্লিয়ার হয়েছে তো? 1974 পর্যন্ত তো সফল হয়েছিল। এরপর আছে এটা কত? চতুর্থ, এরপরে ফিফথ, পঞ্চম। 1974 থেকে কত? 5 আর 9, 1979 পর্যন্ত হবে। কত পর্যন্ত হবে? 1979 পর্যন্ত হবে। এই সময় 71 সালের মারপিটের পরে ভারতে প্রচুর পরিমাণে শরণার্থী আছে। এতে ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে, ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। ইন্দিরা গান্ধী 75 সালে ইমার্জেন্সি ডেকে দিয়েছে, যেটা ইন্দিরা গান্ধীর সব থেকে ন্যাশনাল ইমার্জেন্সি। তাদের ন্যাশনাল ইমার্জেন্সি পড়ে দিয়েছি। কী জিনিস ন্যাশনাল ইমার্জেন্সি মানে? কি যে প্রধানমন্ত্রী যাই বলে তাই, যা কিছু করবে সব বাক স্বাধীনতা চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে। বাক স্বাধীনতা শুধু 20-21 বাদ দিয়ে সমস্ত মৌলিক অধিকার চলে যাবে, তাই তো? 1975 সালে লাগু করেছিল। কত সালে লাগু করেছিল? 1975 সালে লাগু করেছিল। ইন্দিরা গান্ধী কী লাগু করেছিল? ন্যাশনাল ইমার্জেন্সি। দেখছো? ভালো করে লক্ষ্য কর। এখানেও ভারতের হয়ে লড়েছিল কে? ইন্দিরা গান্ধী, একজন মহিলা। দেশের জন্য কি করে দিয়ে গেছে বোঝা গেছে তো? এখানেও লড়ছে কে? ন্যাশনাল ইমার্জেন্সি। বোঝা গেছে তো? এই জায়গাগুলো থেকে তোরা এই ভাব, একজন মহিলা ছিল, তাই তো? মহিলারা পারেনি, কিছু করতে পারেনি। আরে এত পাওয়ার তো দিয়ে দেখ। একজন মহিলা যে সংসারও সামলাতে পারে, দেশও চালাতে পারে। শুধু দেশ চালানোর মতো ক্রাইটেরিয়া দরকার। হ্যাঁ, কিছু কিছু লোক আছে, কিছু কিছু মহিলা আছে যাদেরকে কোশ্চেন করে তারা বলে দেয় পেঁয়াজ খায়নি, সেটা আলাদা জিনিস। বোঝা যাচ্ছে তো? কাউ কোশ্চেন করলে, নিটের কোশ্চেন তো খুব ভালো হয়েছে, নিটের কোশ্চেন লিক হয়ে গেছে, ভালো হয়েছে, নিট হয়েছে, ছেলেরা তো পড়ার টাইম পেয়েছে। মার 2 জুতা। আরে এগুলো বয়ান, একজন মন্ত্রীর বয়ান এগুলো। তাকে জিজ্ঞেস করছে জিনিসের দাম বাড়ছে কেন, পেঁয়াজের দাম বাড়ছে কেন? আমি পেঁয়াজ খাইনি। সে ফিনান্স মিনিস্টার। বুঝতে পারছি তো? এরকম আছে। বলছে নিটের পেপার লিক হয়েছে, বলছে নিটের পেপার লিক হয়েছে, তাতে তো টাইম বাড়ছে, ছেলেরা তো পড়াশোনার আরও বেশি করে সুযোগ পাচ্ছে। সেম জিনিস। 5 বছরে ভোটের রেজাল্ট বেরোয়, ভোটের রেজাল্ট বাড়াতে তো দেরি আছে, বা ভোট নিতে তো দেরি আছে, আরও টাইম পেয়েছে, প্রিপারেশান করতে পারবে। ভোটের রেজাল্ট ভোট নিয়ে নিল, রেজাল্ট বেরোতে ভালো করে আরও ক্যালকুলেশন করতে পারবে, বহুত টাইম পাচ্ছ, রেজাল্ট বেরোবে না, তখন 4 দিনের রেজাল্ট বের করাতে হবে। আর একটা নোটিফিকেশান বের করতে 3 মাস টাইম লেগে যায়, তবু বলছে আমরা নোটিফিকেশান বের করছি। কিছু জট আছে, স্পেশাল জট আছে। ভোট হয়ে গেলে কী করে ওবিসি যদি জট থাকছিল তো? ভোট করে নিতে পারলাম, আরে নোটিফিকেশান একটা বের করতে পারছি না। বোঝা যাচ্ছে তো? সরকার যেমন বোঝাচ্ছে সেরকম বুঝছে। কে আর আমাদের এখন মুখ্যমন্ত্রীকে যে কে ভুলভাল উপদেশ দিচ্ছে কি জানি। উপদেশটা যে কে আছে, প্রত্যেক দিনে সে যখন তখন যেটা সেটা বকে দেয়। আগেও যেরকম যে সে ডবল চাকরি দিতে, লাখ লাখ চাকরি দিচ্ছে। সে দিত ডবল চাকরি, আর এ দিচ্ছে লাখ লাখ চাকরি। কে বুঝাচ্ছে এগুলো? কেউ না কেউ বুঝাচ্ছে। উপদেশটা দেখ, মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে বড় আবেদন যে উপদেশটা চেঞ্জ করো, নাহলে আবার গদি ফুটিয়ে দিবে। ও যে উপদেশটা আছে গদি ফুটিয়ে দিবে। বোঝা গেছে না? যায়নি? 1975 ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছিল। এতে মানুষ পেপারে কি লেখা হবে সেটাও পারমিশন করতে তো কার কাছে, যে পেপারে কি লিখবো না লিখবো। বোঝা গেছে তো? তখন পেপারে খবর দিত আজকে সিনেমাটিস্ট সালমান খান স্নান করেছে। তখনকার লিডার ছিল, তখন আমাদের সময়, তাই তো? আমাদের সময় ছিল 1975 সাল। মানে কে ছিল তখন? মাধুরী দীক্ষিত বিকিত ছিল তো, তাই? আরে আরও আগে
শ্রীদেবী এরা ছিল। হ্যাঁ, এই শ্রীদেবীকে কোন ড্রেসে ভালো লাগে, ওয়েস্টার্ন ড্রেস পরতে না শাড়ি পরতে ভালো লাগছে, পেপারে ওইগুলোই দিত। এই শ্রীদেবী সকালবেলা ব্রাশ করেছে, এর কলগেটের নাম হচ্ছে দন্তমার্জন, এই খবরই দিত। আর খবরই দিত, খবরও পর্যন্ত কাকে দিতে হতো, খবর দেখিয়ে দিতে হতো কাকে, যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগা হচ্ছে, ওদের একটা সংস্থার যুগকে করেছে কোন খবর পাস হবে, কোন খবর দেওয়া যাবে, কোন খবর দেওয়া যাবে না, এটাও দেখিয়ে দিত। তো ন্যাশনাল ইমার্জেন্সি এমন ছিল, মানুষ পুরো ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর ন্যাশনাল ইমার্জেন্সি চলছিল। কত বছর চলছিল? টোটাল 2 বছর চলছিল। 2 বছর চলছিল মানে 1975 থেকে কত 77 ভোট হয়। 77 কী হয়? ভোট হয়। কতই ভোট হয়? 77 ভোট হয়। প্রথম ভারতবর্ষে 77 ভোট হয়েছে। প্রথম ভারতবর্ষে কংগ্রেস সরকারের পতন ঘটেছে। ভারতবর্ষে প্রথম কংগ্রেস সরকারের পতন ঘটেছে। স্বাধীন ভারতে 30 বছর পর 1947 সালে স্বাধীন হয়েছে। 57, 67, 77, 30 বছর পর কংগ্রেস সরকারের পতন ঘটেছে এবং একজন অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী তৈরি হয়েছিল। কে তৈরি হয়েছিল? অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী। জনতা পার্টির তৈরি হয়েছিল অকংগ্রেসীয় কি প্রধানমন্ত্রী, যার নাম ছিল মোরারজি দেশাই। যার নাম কি ছিল? মোরারজি দেশাই। ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। বোঝা আছে তো? শোন তাহলে, মোরারজি দেশাই ভারতবর্ষের সব থেকে লোল প্রধানমন্ত্রী যদি হয় মোরারজি দেশাই। ভারতবর্ষের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সব থেকে লোল প্রধানমন্ত্রী কে? মোরারজি দেশাই। সব থেকে লোল প্রধানমন্ত্রী। লোল মানে বুঝতে পারছিস তো? হ্যাঁ, দুনিয়ার খড় প্রধানমন্ত্রী। দুনিয়ার কি খড় প্রধানমন্ত্রী কে? মোরারজি দেশাই। মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী হয়েছে, তার মেন উদ্দেশ্য ছিল কাকে? ইন্দিরা গান্ধীর ফ্যামিলি, ইন্দিরা গান্ধীকে নষ্ট করা এবং কংগ্রেসকে নষ্ট করা। সে প্রতিশোধ নেওয়ার দিকে ব্যস্ত ছিল। যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগা হয় তখন সবাইকে কি জেলে পুরে দেওয়া হয়েছিল। লালকৃষ্ণ আদবানি জেলে ছিল, অটল বিহারী বাজপেয়ীকে জেলে পুরে দিয়েছিল, জয়প্রকাশ নারায়ণকে জেলে পুরে দিয়েছিল, এ হনুমানকে জেলে পুরে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী। কেন বলছি বুঝতে পারবি? ভারতের একজন প্রধানমন্ত্রী ছিল। বোঝা আছে তো? সব থেকে ফালতু প্রধানমন্ত্রী যদি হয় এই একমাত্র। যতজন প্রধানমন্ত্রী আসছে সব থেকে ফালতু প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। সব থেকে ফালতু প্রধানমন্ত্রী। বোঝা আছে তো? কি করেছে শুন, কি করেছে মন দিয়ে শুন। সামনের বেঞ্চে বসে ওইসব করবি না। সামনের বেঞ্চে যারা বসছিস তারা ওইসব করবি না। সামনের কেন, এই রুমের মধ্যে কেউ কিছু করবি না। গান আর এই যদি চলে যায়, আমার বম্বতালু পুরো একদম গরম হয়ে যায়, টকবক করে ফুটে। বোঝা আছে তো? দেখো, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছে। মোরারজি দেশাই মেন কাজ ছিল সবাইকে শাস্তি দেওয়া। যাকে শাস্তি দিয়ে দেশের উন্নতির কথা কোনো ভাবেনি, যা আছে শাস্তি দাও। বোঝা আছে তো? জেলে পুরে দিয়েছিল সবাইকে। সেও বলছে আমিও জেলে পুরবো, সবাইকে খুঁজছে মার জেলে পুরার জন্য। এবারে হয়েছে কি, এই সময় পাকিস্তান এই সময় ধীরে ধীরে করে পরমাণু বোমা তৈরি করা শুরু করেছিল। পাকিস্তান কি তৈরি করা শুরু করেছিল? পরমাণু বোমা তৈরি করা শুরু করেছিল। পাকিস্তান কি তৈরি করা শুরু করেছিল? পরমাণু বোমা তৈরি করা শুরু করেছিল। বোঝা আছে তো? পাকিস্তান কি তৈরি করা শুরু করেছিল? পরমাণু বোমা। আর পাকিস্তানে পরমাণু বোমা তৈরি করেছিল, তার জায়গার নাম হচ্ছে কাহুটাবাদ। জায়গার নাম কি? কাহুটাবাদ। কোথায় তৈরি করা শুরু করেছিল? কাহুটাবাদ। প্রধানমন্ত্রী পাকিস্তান কোথায় পরমাণু বোমা তৈরি করছিল? কাহুটাবাদ নামক জায়গায়। ওইখানে ভারতের তখন র এজেন্ট ছিল, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ওরা খবর পেয়ে যায় যে পাকিস্তান কী তৈরি করছে? পরমাণু বোমা তৈরি করছে। 150 জন, প্রায় 150-200 জন কোথায় গেছে? পাকিস্তান গেছে। সেখানে গিয়ে পুরো একদম কনফার্ম রিপোর্ট নিচ্ছে, তাই তো? আর যেখানে পরমাণু বোমা তৈরি হচ্ছে সেটা খুব সিকিউর জায়গা। হ্যাঁ, 5 কিলোমিটার পর্যন্ত পুরো এরিয়া জুড়ে 5 কিলোমিটার জুড়ে সিকিউর জায়গা ছিল। কেউ প্রবেশ করতে পারতো না, কী হচ্ছে কি না হচ্ছে কেউ দেখতে পেত না। ওর বাইরে
ওর বাইরে কি হয়েছে জানিস কি? ওর বাইরে র এজেন্টরা নাপিতের কাজ করতো, সেলুন দোকান খুলে বসছিল। সেলুন দোকানে কী হয় জানিস কি, তুই যে আছিস তৈরি কি পরমাণু বোমা তৈরি করতে ইউরেনিয়াম লাগে। ইউরেনিয়ামের ক্ষেত্রে কী হয়, হ্যাঁ ইউরেনিয়ামের ক্ষেত্রে কী হয় জানিস কি, ইউরেনিয়ামে যদি কাজ করে আসু, মাথার চুল যাচ্ছে না, তোরা যদি নর্মাল থাকিস, নর্মালে মাথার চুলের ডিএনএর কোনো পরিবর্তন হয় না। তুই যেরকম আছিস তোর ডিএনএ সেরকম থাকবে। আর যখন ইউরেনিয়ামে কাজ করে মাথার চুলের ডিএনএ পরিবর্তন হয়ে যায়, বোঝা যাচ্ছে তো। আর ওই চুল কাটার পরে সবকে জমা করে নিয়ে যেত টেস্ট করতে, যে ইউরেনিয়াম খুঁজেও পেয়ে গেছিলো ইউরেনিয়াম, এখানে ইউরেনিয়াম রয়েছে এবং টেস্ট হচ্ছে কি পরমাণু বোমা টেস্ট হচ্ছে। কী টেস্ট হচ্ছে? পরমাণু বোমা টেস্ট হচ্ছে। আর পরমাণু বোমা টেস্ট হয়েছে, খবর পাঠাচ্ছে ভারতকে, যেখানে পরমাণু বোমা টেস্ট হচ্ছে, ওখানে ধ্বংস করতে গেলে পয়সা লাগবে। ইসরায়েলের সঙ্গে কথা বলে নিয়েছে। কার সঙ্গে? ইসরায়েলের সঙ্গে কথা বলে নিয়েছে। বলছে আমরা এখান থেকে যাবো, পুরো ইসে যাবো, পুরো ওর যেখানে তৈরি হচ্ছে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে পালিয়ে আসবো। তার জন্য টাকা দরকার। ফোন করছে কে? প্রধানমন্ত্রীকে, মোরারজি দেশাইকে ফোন করছে। ফোন করে বলছে টাকা পাঠাও। মোরারজি দেশাই কী করছে জানিস তো, পাকিস্তানকে ফোন লাগিয়ে দিচ্ছে। বলছে আমি জানি তোমরা হচ্ছে পরমাণু বোমা তৈরি করতেছ। বেল কি বলতো, আমি জানি পরমাণু বোমা তৈরি করতেছ, তোমরা পরমাণু বোমা তৈরি করছো, অত সহজে আমরা ছেড়ে দেবো নি, দেখবে কি করি আমরা। ভারতের যত র এজেন্ট ছিল না, রেখে মেরেছে। কার জিভ কেটে দিয়েছে, কার হাত কেটে দিয়েছে, কার কান কেটে দিয়েছে, এককালীন মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে গুপ্তাঙ্গ সব কেটে পুরো একদম কী করে দিয়েছে, সব শেষে মৃত্যুবরণ করেছে। এরকম টর্চার করে মেরেছে কাদেরকে? ভারতীয় র এজেন্টদেরকে। কার জন্য? বোঝা যাচ্ছে তো। এই খবর দেওয়ার জন্য পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশানে পাকিস্তানি দেওয়া হয়েছে মোরারজি দেশাইকে। কী দেওয়া হয়েছে? নিশানে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান। আর অলরেডি ভারতের সর্বোচ্চ সম্মান পেয়ে গেছিল, নিজে হয়েছিল ভারতের সর্বোচ্চ সম্মান নিয়ে নিয়েছিল কি, ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ সিভিল সম্মান কি, ভারতরত্ন। আর পাকিস্তান কেন দিয়েছিল যে বোঝা আছে, নিশানে পাকিস্তানি। একমাত্র ব্যক্তি যে ভারত এবং পাকিস্তান উভয়েরই হচ্ছে সর্বোচ্চ সম্মান পেয়েছিল, তার নাম কি? কেন পেয়েছিল বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কেন পেয়েছিল ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? বোঝা গেছে? মোরারজি দেশাই কী ছিল বুঝতে পারছি তো, কেন লোল বলেছি বোঝা গেছে? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে কি? কোনো ডাউট আছে? মোরারজি দেশাই বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, মোরারজি দেশাই 1977, এর খেয়ালও নেই, শুন 77 সালে হয়েছে, তাই তো। একে কেউ জানায়নি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু আছে, জানেও নি পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু। কারণ সে কিসের জন্য ব্যস্ত ছিল? লোককে শাস্তি দেওয়ার জন্য। 1 বছর পরে 1 বছর পর্যন্ত চালু ছিল। কারণ 77-এ কী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। 1 বছর পর্যন্ত দেখ, যেই সরকার আসুন না কেন, প্ল্যানিং কমিশনকে পরিবর্তন সে করেছে। কংগ্রেস ছিল, কংগ্রেসের প্ল্যানিং কমিশন ছিল। এসছে, তার পরিকল্পনাকে চেঞ্জ করে নীতি আয়োগ করে দিয়েছে। 50 ইয়ার প্ল্যানকে চেঞ্জ করে কী করে দিয়েছে, নীতি আয়োগ করে দিয়েছে। কারণ চেঞ্জ সবাই করেছে তো। হ্যাঁ, এ জানতোই নি, এ কী করতো, এ জানতোই নি যে কী চালু ছিল। হ্যাঁ, প্ল্যানিং কমিশন চালু ছিল বলে বলছে 1 বছর হয়ে গেছে, বলছে প্ল্যানিং কমিশন চালু আছে। আরে এদের, তুমি যে আজকে কাজ করতেছো না, এটা সব প্ল্যান কে করে গেছে? আরে প্ল্যানই তো কোন সরকার করে গেছে? ইন্দিরা গান্ধীর সরকার করে গেছে। সে ইন্দিরা গান্ধীর সরকার এই কাজ করে গেছে, তার পরিবর্তন করতে হবে তো। যে 1 বছর হয়েছে, পারতে 1978 সালে প্ল্যানিং কমিশনকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 50 ইয়ার প্ল্যান 5 বছর না হয়ে 4 বছর হয়েছিল। 1979-তে না শেষ হয়ে 1978-এ শেষ হয়েছিল। এটা কোথায় শেষ হয়েছিল? 1979-তে না শেষ হয়ে 1978-এ শেষ হয়েছিল। কারণ কি, 1 বছর পর্যন্ত চলছে, জানতোই নি। এই ছিল তো মোরারজি দেশাই। বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে একদম। 1978 এরা বলছে না আমরা আর ওই সব প্ল্যান চালু করবো না, আমরা এবার প্রতি বছর প্ল্যান আনবো। কী আনবো? প্রতি বছর প্ল্যান। প্রতি বছর প্ল্যানকে বলা হয় রোল। প্রতি বছর আসছে মানে কি, রোল। হ্যাঁ, এরপরে 2 বছর চালু ছিল রোল প্ল্যান বা রোলিং প্ল্যান, যাকে আমরা বলি কি, রোলিং প্ল্যান। কত বছর চালু ছিল?
রোলিং প্ল্যান 1978 থেকে 80 পর্যন্ত চালিয়েছিল সরকার। এই সরকার মোরারজি দেশাইয়ের সরকার 80তেই পড়ে গেছিল। আর চালাবে কী করে? সরকারই চালাতে পারেনি। এমনিতে তো ওখানে গন্ডগোল করেছে। এখানে ডেভেলপমেন্টের কথা না ভেবে কী করছে? শুধুমাত্র শাস্তি দিতে ব্যস্ত আছে, আর কিছু করেনি। 1978 থেকে 80 পর্যন্ত তার বহতা প্ল্যান বা এটাকে বলে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানে কত পর্যন্ত চলছিল? হ্যাঁ, 78 থেকে 80 পর্যন্ত চলেছিল। দুটো প্ল্যান মনে রাখবি। একটা খরার জন্য তৈরি হয়েছিল কি প্ল্যান, কি প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে 3 বছর চলছিল, 66, 67, 68, 69, 66 থেকে 69। আর এখানে ছিল কি রোলিং প্ল্যান, সরকার চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আসছিল। সরকার চেঞ্জ হয়ে কি আসছিল? রোলিং প্ল্যান। প্রথম অকংগ্রেসীয় সরকার 1977-এ কে? মোরারজি দেশাই। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? হ্যাঁ, আরে ইজি জিনিস, ইকোনমিক্সও ইজি জিনিস লাগছে। ইকোনমিক্স ইজি। হ্যাঁ, পুরো লিঙ্ক বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? এক এক করে লিঙ্ক বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে কী হয়েছিল? 75-এ ইমার্জেন্সি চালু হয়েছিল। 77-এ যখন ভোট হয়, ইমার্জেন্সির পরে ভোট হচ্ছে মানে সরকার চেঞ্জ হবে। সরকার চেঞ্জ হয়েছে। 77-এ সরকার আসছে অকংগ্রেসীয়। সে এসে করছে কি? পরমাণু বোমা তৈরি করছে, রয়জনকে মারি দিচ্ছে। মারি দিয়ে তাকে দুটো উপাধি দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে কি নিশানে পাকিস্তানি, আর ভারত রত্ন তো পেয়েও গেছে। ভারত রত্ন নিশানে পাকিস্তানি। ভারত ও পাকিস্তানের দুটোই সর্বোচ্চ সম্মান পেয়েছিল কে? মোরারজি দেশাই। 2 বছর প্ল্যান চলছিল 78 থেকে 80 পর্যন্ত। 80-র পরে সরকার আবার চেঞ্জ হয়ে গেছিলো। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? আজকে